দাদু, প্লিজ দাদু, আমি এই বিয়ে করব না, কিছুতেই না। প্লিজ দাদু, প্রত্যয় আসবে দাদু, তুমি একটু অপেক্ষা করো, প্লিজ দাদু। আমি প্রত্যয়কে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ এমন করো না, আমি মরে যাব। এইটুকু বলেই মীরা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু মীরার দাদু এখনো সোফায় মাথা নিচু করে পাথরের মতো বসে আছে। মীরার কথায় ওনার কোনো হেলদোল হলো না। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। মীরার মা, বাবা, ছোট ভাই, মীরার দাদা দিদুন, জেঠু জেঠি এবং তার ছেলে আশিক আলফাজ ধ্রুব। আজ মীরার বিয়ে ছিল তার ভালোবাসার মানুষের সাথে। কিন্তু বরযাত্রী আর আসেনি। কেন তা সবাই জানা। কিন্তু কেউ বলতে পারছে না মীরার কষ্ট পাবে বলে। পুরো খানবাড়ি থমথমে, কারণ খানবাড়ির একমাত্র মেয়ে মীরার বিয়ের দিন আজ। ৮টা বাজতে চলল, কিন্তু বরযাত্রী এখনো আসেনি। আশেপাশে কানাঘুষো সেই কখন থেকে শুরু। সবাই এই সেই কথা বলছে। আর মীরা নববধূ বেশে সেই দুপুরবেলা থেকে অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষটি কখন প্রত্যয় আসবে আর তার করে নিয়ে যাবে। কিন্তু না, আসেনি প্রত্যয়। না এসেছে কোনো বার্তা তার জন্য। যদিও এসেছে ঠিকই, কিন্তু সেটা মীরা জানে না। সত্যি না জানিয়ে তাকে কিছুক্ষণ আগে বলা হয়েছে প্রত্যয় নয়, বরং ধ্রুবকে তার বিয়ে করতে হবে। প্রত্যয় বরযাত্রী নিয়ে আর আসবে না। এই কথা শুনে মীরা তার দাদুর পা জড়িয়ে কাঁদছে আর উপরের কথাগুলো বলছিল। মীরা বারবার একই কথা বলে যাচ্ছে। মীরা আবারও বলল, দাদু, আমি অন্য কাউকে বিয়ে করব না দাদু। আর একটু অপেক্ষা করো, প্রত্যয় ঠিক আসবে আমায় নিতে, প্লিজ দাদু। এসব বলে কুমড়ে কাঁদছে মীরা। মীরার দাদু এতক্ষণ চুপ করে থাকলেও এবার মীরার গালে সজোরে এক চড় বসিয়ে দেয়। মীরা চুপ হয়ে একদম স্তব্ধ হয়ে যায়। তার দাদু তাকে মেরেছে তা বিশ্বাস হচ্ছে না মীরার। সাথে সাথে দাদুর পা ছেড়ে দেয় মীরা। মীরা বুঝে যায় ধ্রুবকেই বিয়ে করতে হবে তার। ধ্রুব চোখ বন্ধ করে বসে থাকে ফ্লোরে। মীরার দাদু চড় দিয়ে বুকে হাত দিয়ে বসে থাকে। তিনি যে নিজের কলিজাতে হাত উঠিয়েছেন আজ, এইসব দেখে জেঠু কেঁদে ওঠে। মীরার বাবা চুপ করে মাথা নুয়ে বসে আছেন। মীরার মা সে কখন থেকেই অজ্ঞান। মীরার জেঠি মীরার মার মাথায় হাত বুলাচ্ছেন। মীরার দিদুন চোখ মুছছে বারবার নিঃশব্দে। আর ধ্রুব এক নজরে মীরার দিকে তীক্ষ্ণ ও অগ্নিময় চোখে তাকিয়ে আছে। চোখ দিয়ে মীরাকে ঝালাফালা করে দিচ্ছে ধ্রুব। কিন্তু চোখ মুখ তার নর্মাল, কিন্তু চোয়াল শক্ত করে রেখেছে সে। একটু পর নিজেকে শক্ত করে মীরার দাদু ইব্রাহিম খান। তারপর চেঁচিয়ে ওঠে, এভাবে মরা কান্না না করে যা ভেতরে কাজীরা, এক্ষুনি বিয়ে হবে মীরার সাথে ধ্রুবের, ব্যাস। আর কারো কথাই পাত্তা নেই। ওনার দুই ছেলে চট জলদি উঠে দাঁড়ায়, মানে মীরার জেঠু আর বাবা। ওনারা কাজী ডেকে ভেতরে আনেন, যিনি প্রায় ৮ ঘন্টা ধরে বিয়ে পড়ানোর জন্য অপেক্ষা করছেন। আর কাজীকে ভেতর আসতে দেখে মীরা তার দামি ও ভারী লেহেঙ্গাটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। কিন্তু আর কিছুই বলতে পারে না মীরা। না কান্না করে, সে কেন করবে? প্রত্যয় তো নিজেই আসেনি তাকে নিতে। তাহলে আর কেন কান্না করবে আয়াত? অভিমানে মীরা গম মেরে গেলেও মন মানছে না কিছুই। আর কোনো কথা হয় না ড্রয়িং রুমে, শুধু বিয়ে পড়ানো হয়। মীরা আর ঝামেলা করে না, কবুল বলে দেয়। কিছুই দেখার নেই যেখানেই, সেখানে কি ঝামেলা করবে সে? বিয়ে পড়ানো শেষ হলে কাজই চলে যায়। আর মীরার দাদু ইব্রাহিম খান ধ্রুবকে নিজের কাছে বসিয়ে বলে ওঠে, মীরা খান বাড়ির সবার কলিজা, তুমি তা জানো। কিন্তু তুমি ওকে কতটুকু ভালোবাসো জানি না। কিন্তু আজ থেকে ওর সব দায়িত্ব তোমার। আশা করি তুমি সব ভুলিয়ে দেবে তাকে, নতুন করে গড়বে সব। ধ্রুব মন দিয়ে দাদুর কথাগুলো শুনি, তারপর বলে ওঠে, জি দাদু, আমি চেষ্টা করব। ইব্রাহিম খান নাতির কাঁধে হাত রেখে বলে ওঠে, চেষ্টা না, আমি জানি তুমি পারবে। এখন যাও তাহলে, তুমি তোমার বউ নিয়ে যাও ভেতরে, সামলাও ওকে। সবার অবস্থা বুঝতেই পারছো। ধ্রুব মাথা দুলিয়ে বলে ওঠে, দাদু, তুমি বললে আমি ওকে আমাদের বাগান বাড়িতে নিয়ে যেতে চাই। ২-১ দিন এখানে না থাকাই ভালো, ও স্পেস পাবে। তুমি বলে নিয়ে যাব। ইব্রাহিম খান কিছুক্ষণ ভেবে বলল, তুমি একদম ঠিক বলেছ। যাও, ড্রাইভার পৌঁছে দিবে তোমাদের, সাবধানে থেকো। ধ্রুব আস্তে করে বলল, জি দাদু। বলে ধ্রুব উঠে মীরার কাছে যায়। মীরা এখনো ফ্লোরেই বসে। ইভেন এই ফ্লোরে বসেই মীরা কবুল বলেছে। নিজেকে ধ্রুবের সম্পত্তি বানিয়ে দিয়েছে। ধ্রুব কিছুক্ষণ তাকিয়ে থাকে মীরার দিকে। তারপর হাত ধরতে গেলে মীরা উঠে দৌড়ে চলে যেতে নেয়। কিন্তু ধ্রুব মীরার হাতের কবজি টেনে ধরে ফেলে। মীরা এবার চুপ থাকতে পারে না। এতক্ষণ সবই শুনেছি মীরা, কিন্তু সে যেতে চায় না কোথাও। তাই কাঁদতে কাঁদতে বলে, প্লিজ দাদু, আমি যাব না। আমার প্রত্যয়কে খুঁজতে হবে, প্লিজ। আমি কোথাও যাব না দাদু, আমায় পাঠিও না। কেন এসব করছো আমার সাথে তোমরা? মীরা এসব বিলাপ বকছে। ধ্রুব তার জল আরো শক্ত করে। রাগে গা ফেটে যাচ্ছে তার, কিন্তু কিছু বলে না। সে অপেক্ষা করছে অন্য কিছুর।
মীরা নিজের হাত ধ্রুবের দিকে ছাড়াতে ছোটাছুটি করছে, কিন্তু ধ্রুব হাত না সারে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু এসব দেখে ইব্রাহিম চৌধুরী প্রায় গলা ফাটিয়ে চিৎকার করে বলে, ধ্রুব নিয়ে যাও ওকে, ভালোভাবে না গেলে অন্যভাবে নিয়ে যাও। মীরা আবারও দাদুর চিৎকারে আটকে ওঠে আর ভয়ে মীরার হাত গিয়ে চেপে ধরে। আর ধ্রুব বাঁকা হাসে। সে তো এই চিৎকারটা শোনার অপেক্ষা করছিল। এই চিৎকার কানে যাওয়ার 10 সেকেন্ড পরই মীরাকে সে পাজা কোলে তুলে নিয়ে হাঁটা দেয় ধ্রুব। আর মীরার কিছু করার নেই, তাই ধ্রুবকে বুকের পরে কাঁদতে থাকে ফুপিয়ে। মীরার বিদায় এভাবেই হয়ে যায়, তার বাবার বাড়ি থেকে। আর ধ্রুব হাঁটছে আর মনে মনে বলছে, তুমি ভাবতেও পারবে না দাদু, আজ আমি তোমার কলিজার টুকরার সাথে ঠিক কি কি করব। গেট রেডি মীরা বেবি, তোকে আজকে আমাদের বিয়ের দিনে তোর লাইফের সবচেয়ে বড় গুড নিউজটা দেব। বলেই বাঁকা হেসে মীরার দিকে তাকায় ধ্রুব। ওরা খান বাড়িটা থেকে বেরিয়ে যেতে ইব্রাহিম খান কেঁদে দেয়। আজ ফুলের মতো বাচ্চাটার গায়ে হাত তুলেছেন তিনি। বুকটা কষ্টে ফেটে যাচ্ছে তার। অধিক রাগের অধিকার ইব্রাহিম খানকে পুরো শহর এখনো ভয় পায়, সাথে তার পুরো পরিবার। তিনি যেমন রাগী, তেমনি বদমেজাজি তেমন নরম মনে। ওনার এক কথায় শেষ কথা। ওনার উপর কেউ কথা বলে না। বয়স বাড়লেও এখনো ফিট তিনি। ছেলেরা বড় হয়েছে, বাবা হয়েছে ঠিকই, কিন্তু এখনো বাবার কথায় উঠতে বসতে হয় তাদের। আর উনি নিজের কলিজা ভাবে মীরাকে। আর আজ মীরার উপর হাত উঠিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। মীরারা বেরিয়ে গেলেই তিনি কেঁদে সোফায় শুয়ে পড়েন। উপস্থিত সবাই এসে ওনাকে ধরে। আর ডক্টর ডাকে, কারণ অবস্থা খারাপ ওনার। এদিকে ধ্রুবকে ড্রাইভার পৌঁছে দেওয়ার কথা থাকলেও ধ্রুব নিজেই ড্রাইভ করছে। পাশে মীরা এখনো কাঁদছে, কিন্তু তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ দেখাচ্ছে না ধ্রুব। সে সিগারেট খাচ্ছে তার আপন মনে আর ড্রাইভ করছে। আর বারবার মীরাকে তাচ্ছিল্যভাবে দেখছে, যেমন মীরার কান্নার ধ্রুবর মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে। ধ্রুব মনে মনে আবারও বলে, আজ সারা রাত তোর এভাবেই কাঁদতে হবে মীরা। আজকের রাজ্যে তুই ভুলতে পারবি না কোনোদিন। আমি ভুলতে দেব না, কিছুতেই না। ঘন্টা খানেক বাদে ধ্রুবদের দামি কারটা তাদের নিজস্ব বাগান বাড়িতে থামে। মীরা কেঁদেই যাচ্ছে, এখনো থামেনি। ধ্রুব বিরক্তিকর স্বরে বলল, প্লিজ এই ড্রামা স্টপ কর। আর নাম এসে পড়েছি। মীরা ভাবছে কার সাথে বিয়ে হলো তার, যে কিনা টানা 5 বছর পর লন্ডন থেকে এসেও মীরার সাথে একবারও কথা বলেনি। মীরা বুঝতে পারে ধ্রুব তাকে সহ্য করতে পারে না, কিছুতেই না। তাই তো দূরে দূরে থাকে দেশে আসার পর থেকে। আর তার সাথে দাদু তার বিয়ে দিয়ে দিল ভেবে মীরা আরো কান্না বাড়িয়ে দেয়। ধ্রুব রেগে কার থেকে নেমে মীরাকে এক প্রকার টেনে কার থেকে নামায়। তারপর টেনে হিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে যায়। মীরার অবস্থা খারাপ। লেহেঙ্গা এত ভারী যে তার হাঁটতেও কষ্ট হচ্ছে। তার উপর ধ্রুবটাকে টেনে হিঁচড়ে এক প্রকার দৌড়ে নিয়ে যাচ্ছে। মীরা বারবার লেহেঙ্গায় পা বেঁধে পড়ে যাওয়ার অবস্থা। পায়ে ইতিমধ্যে ব্যথা অনুভব করছে মীরা। চিৎকার করে কাঁদছে সে। অবশেষে ধ্রুব তাকে একটা রুমে এনে ধাক্কা দিয়ে বেডে ছুঁড়ে ফেলে। বেচারি পড়ে রয়, আর উঠতে পারে না। অনেক ক্লান্ত মীরা আর কত। প্রায় 1 সপ্তাহ ধরে বিয়ে নিয়ে ব্যস্ত সে। তারপর আজ বিয়ের দিন বিধায় খাওয়া দাওয়া বন্ধ, প্রায় টাইম কই এত খাওয়ার। তাও সারাদিন একটার পর একটা ঝটকা, আর কত নেবে মীরা। না আছে শরীরে শক্তি, না আছে মনে। তাই চুপচাপ এমনি পড়ে থাকে নরম তুলতুলে বেটে। ধ্রুব আবারও কিছুক্ষণ তাকিয়ে থাকে মীরার দিকে। তারপর বেরিয়ে যায় রুম থেকে সে। ছাদে চলে যায় ধ্রুব। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে একটা সিগারেট ধরায় সে। তারপর 2-3টা টান দিয়ে নিজে নিজেই বলে ওঠে সে, কেন বদলে গেলি তুই মীরা? সব ভুলে গেলি তুই স্বার্থপর মেয়ে। আমার কাছে পাত্তা না পেয়ে প্রত্যয়কে বেছে নিলি। তাহলে আমায় পাগল করলি কেন? ধ্রুব অতীতে ডুব দেয়। সেই দিনে যেদিন থেকে মীরার পাগলামি দেখিয়েছিল ধ্রুব। স্কুল থেকে ক্লাস শেষ করে মীরা স্কুলের গেট দাঁড়িয়ে বান্ধবীদের সাথে ফুচকা খাচ্ছিল। সাথে তার বান্ধবী রুহানি আর সানিয়া ছিল। তারা 3জন একসাথে মিলে ফুচকা খাচ্ছিল। এটা তাদের 6 নম্বর প্লেট ছিল। কোথা থেকে ধ্রুব ভাইয়া গাড়ি নিয়ে এসে ওদের সামনে দাঁড়ালো। মীরা ধ্রুবকে মনে মনে প্রচন্ড ভালোবাসে, কিন্তু ধ্রুবের কাছে পাত্তা পায় না সে কখনোই। যতবারই সে প্রকাশ করতে গেছে, উল্টো গালে দাগ করে ফিরে এসেছে, অর্থাৎ থাপ্পড় খেয়ে আর কি। ধ্রুব আসাতে মীরা তাড়াহুড়ো করে ওখান থেকে কেটে পড়তে লাগলে ধ্রুবের ডাকে ধমকায়, এই চুন্নি, কই যাস হ্যাঁ? মীরা তেলে বেগুনে চলে উঠল। ক্ষোভ নিয়ে বলল, আমি মোটেও চুন্নি না, আমি আমার দাদুর বড়লোক পুতিন। ধ্রুব মীরার কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। সেও টেরা করে জবাব দিল, হ্যাঁ, ইব্রাহিম দাদুর বিগড়ে যাওয়া পুতিন। মীরা এগিয়ে এসে বলল, একদম বাটপাড়ি করে মিথ্যে কথা বলবেন না।
উল্লুকের নানা। ধ্রুব মীরার চুল টান দিল। সে বলল, একদম পটর পটর করবি না। মীরা কিছু বলতে যাবে, তার আগে দেখে দেখে তার সামনে তারই বান্ধবীর সাথে ধ্রুব হেসে হেসে কথা বলছে। আর তার বান্ধবী সানিয়া মাঝে মধ্যে ধ্রুবের কথা শুনে তার গায়ে ঢলে পড়ছে। মনে হচ্ছে কতই না রসিকের কথা বলছে। কিন্তু এই লোক তো আস্ত একটা তিতকুতের করলা। সানিয়া আবারও ধ্রুবের গায়ে হাসতে হাসতে ঢলে পড়ে যেতে যেতে বলল, ওহ ধ্রুব, বেবি ইউ আর সো ফানি। এই কথা শুনে মীরার চোখ তো কপালে। তার খুব করে বলতে ইচ্ছা করছিল যে, ফানি বলার শখ আজীবনের মতো ঘুচিয়ে দেব বাটপাড়ের নানি। রুহানি বলে উঠল মীরাকে, দেখ দোস্ত, তোর পছন্দের মানুষের সাথে সানিয়া কেমন করে লেপ্টে পড়ছে বারবার ওর গায়ের ওপর। মীরার হাতে মাম পানির বোতল ছিল। দুই হাত দিয়ে এত শক্ত করে চেপে ধরেছে, মনে হচ্ছে বোতলটা ধ্রুব। আর চেপে ধরেছে যেন দম ফুরিয়ে যায় ধ্রুবে। বোতলটা নিমিষে বেঁকিয়ে গেল মীরার চাপাচাপিতে। সে তাৎক্ষণিকভাবে চিৎকার দিয়ে উঠল, ড্রাইভার! ড্রাইভার মীরাদের স্কুলের সামনের স্টলে বসে চা খাচ্ছিল। মীরার এমন চিৎকার শুনে ড্রাইভারের মুখ থেকে চা বেরিয়ে দোকানের গেঞ্জিতে পড়ে গেছে। দোকানি রেগে বলল, তোর মুখের ভেতরে দেওড়া আছে নাকি? এভাবে ফেললি কেন? ড্রাইভার কোনো জবাব দিতে পারে নাই। সে দৌড়ে গিয়ে মীরার কাছে আসলো। সে এসেই জিজ্ঞেস করলো, কি হয়েছে মামনি? ফুচকা খাওয়া শেষ? মীরা অকপটে বলল, হুঁ, বাড়ি যাব। ধ্রুব এতক্ষণ সব শুনছিল। সে এগিয়ে এসে বলল, তুমি গাড়ি নিয়ে বাড়ি যাও চাচা, আমি ওকে নিয়ে আসবো। মীরা চোখ মুখ শক্ত করে আবারও বলে উঠল, আমার গাড়ি নাই, আমি আপনার গাড়িতে কেন যাব? চলুন চাচা। ধ্রুবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মীরা ওইখান থেকে গাড়ি নিয়ে কেটে পড়ল। ধ্রুব আর থামেনি। সেও গাড়ি নিয়ে ক্লাবে চলে যায়। সানিয়া মন খারাপ করে বলল, দেখ না দোস্ত, ও চলে গেল নাম্বার না দিয়ে। রুহানি ভেঙচিতে বলল, বামুন চাঁদে বারাস কেন? রুহানিও এই কথা বলে রিক্সাটিকে উঠে চলে গেল। আর সানিয়া মনে মনে ভাবছে, কিভাবে আস্তিক আলফাজ ধ্রুবকে পটানো যায়। দিন যায়, মাস যায়, বছর যায়। মীরা আস্তে আস্তে বড় হতে থাকে। ধ্রুবকে নানান দিক থেকে নিজের অনুভূতিগুলো বোঝানোর চেষ্টা করেছে মীরা, কিন্তু ধ্রুব ওকে পাত্তা দেয়নি কখনো। সে উল্টো ধ্রুব অন্য মেয়ের সাথে ফ্লার্টিং আর টাইম পাস করতে বিজি হলো। একদিন ধ্রুবের বাইরে যাওয়া ঠিক হলো। লন্ডনে তাকে পড়তে পাঠাবে তার বাবা। বিলেত ফেলোর ছেলের হাত দিয়ে ব্যবসার দায়িত্ব দিয়ে অবসর নিতে চান তিনি। ধ্রুবের বিলেত যাওয়ার কথা শুনে মীরা কান্নায় ভেঙে পড়ে। সে হন্তদন্ত হয়ে ধ্রুবের ঘরে ছুটে যায়। ধ্রুবের ঘরে যে মীরা দেখে ধ্রুব কার সাথে ফোনে হেসে হেসে কথা বলছে। ধ্রুব দেখলো মীরা এসেছে তার ঘরে, তবুও তোয়াক্কা না করে নিজের তালে কথা বলে যাচ্ছে সে। মীরা কান্না করতে বলল, ধ্রুব ভাইয়া, আমার কথাটা একটু শুনবে প্লিজ? ধ্রুব বিরক্তি নিয়ে তাকিয়ে আবারও ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল। মীরা ধ্রুবের হাত টানাটানি করতে লাগলো। ধ্রুব ফোনের লাইন কেটে মীরার দিকে আগুন চোখে তাকিয়ে তার দুই বাহু ঝাঁকিয়ে জিজ্ঞেস করলো, সমস্যা কি তোর? একটু শান্তিতে থাকতে দিবি না? মনে হচ্ছে তোর জন্য বাড়িতে আমি দুই দণ্ড টেকতেও পারবো না। বাহিরে যাচ্ছি, এখন শান্তিতে থাকতে পারবো। ধ্রুব এই কথাগুলো বলে বাড়ি থেকে বেরিয়ে গেল বন্ধুদের সাথে দেখা করতে। ধ্রুবের এরকম কথা শুনে মীরা যেন পাথর বনে গেছে। সে আর কোনো টু শব্দও করেনি। দেখতে দেখতে ধ্রুবের যাওয়ার দিন চলে আসলো। সবাই তাকে বিদায় দিতে আসলেও মীরা আসেনি। মীরা শুধু নিজের জানালা থেকে আড়াল হয়ে ধ্রুবের যাওয়ার পর দেখছিল। কেটে গেছে 5 বছর। মীরা অনার্স শেষ করে মাস্টার্সের জন্য ভর্তি হতে হয়েছে। অনার্সে ঢুকে প্রত্যয়ের সাথে তার বন্ধুত্ব হয়। মীরা বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে প্রত্যয়। ধ্রুবের জন্য নিজের অনুভূতিগুলো কি ছিল সেটাও জানতো প্রত্যয়। প্রত্যয় মীরাকে মনে মনে একতরফা ভালোবাসতে আরম্ভ করে। কিন্তু মীরার চোখে প্রত্যয় খুবই ভালো বন্ধু। একদিন প্রত্যয় মীরাকে সাহস করে বলে দেয় নিজের অনুভূতির কথা। তখন মীরা শান্ত স্বরে জবাব দেয়, আমার দ্বারা ভালোবাসা হয়তো সম্ভব না, কিন্তু তোকে আমি যথেষ্ট সম্মান করি। বাড়িতে বিয়ের প্রস্তাব দিস, তারা যা ডিসিশন নেবে তাই মেনে নিব আমি। সেদিন মীরার এরকম জবাব শুনে প্রত্যয় মীরাকে ঝাঁপড়ে ধরেছিল। মীরার মনে মনে তখনও চলছিল এই যে, যে তোমার অপেক্ষা করে না, তোমার পথ চেয়ে থেমে নেই, তার না বলার শহরের ভিড়ে তোমার থাকার অধিকারও নেই। ধ্রুব লন্ডন যাওয়ার পর হাড়ে হাড়ে টের পায় যে মীরাকে সে কতটা ভালোবাসে, মীরার প্রতি কতটা আসক্ত হয়ে গেছে। মীরাকে এমন কোনোদিন নিজে সে মনে করেনি। সে মীরার সাথে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু মীরা সব যোগাযোগ বন্ধ করে দিয়েছে। 5 বছর পর যখন সে দেশে ফিরল, সিদ্ধান্ত নিল যে মীরাকেই বিয়ে করবে, যে করেই হোক। তখনই এসে জানতে পারল মীরার বিয়ে ঠিক। শুনে মেজাজ আরো গরম হয়ে গিয়েছিল।
যখন বিয়ের জন্য আসা অতিথি জানিয়েছিল তাকে যে মীরা রিলেশন করে বিয়ে করছে, তখন তার একটাই ধারণা ছিল, এই যে তার কাছে পাত্তা না পেয়ে সে অন্য কাউকে বেছে নিয়েছে। কিন্তু মীরার বিয়েটা শেষমেশ প্রত্যয়ের সাথে হলো না, তার সাথেই হলো। অতীতের স্মৃতি থেকে ফেরত আসলো ধ্রুব। এতক্ষণ ছাদে দাঁড়িয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে 4 প্যাকেট শেষ করে ফেলেছে। সে এইসবই ভাবছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বাজে। নিশ্চয়ই মীরা একা একা ভয় পাচ্ছে। তাছাড়া আজকে তার বাসর রাত, আর আজকে দেরি করা চলবে না। ধ্রুব ছাদ থেকে নেমে ঘরের দিকে রওনা দিল। ঘরে যে ধ্রুব দেখলো মীরা ঘরে নাই। তাড়াতাড়ি করে নিচে যেয়ে দেখলো মীরা বাড়ি থেকে পালাচ্ছে। ধ্রুব দৌড়ে যেয়ে মীরাকে নিজের দিকে হ্যাচকা টান মেরে কষিয়ে থাপ্পড় মারল। মীরা ছিটকে নিচে পড়লো মার খেয়ে। এত ঝটকা খেয়ে মনে হচ্ছে সে কাঁদতেও ভুলে গেছে। ধ্রুব তাকে হিড় হিড় করে টেনে ভেতরে নিয়ে যাচ্ছে। লেহেঙ্গা থেকে এখন নিজেকে ভারী লাগছে মীরা। মীরা বলল, আমাকে ছাড়েন, আমার প্রত্যয়কে খুঁজতে হবে। প্রত্যয় আমার জন্য অপেক্ষা করছে। ধ্রুব মীরার মুখে অন্য কারো নাম শুনে আরো রেগে গেছে। ধ্রুব মীরার মুখ এনে এত জোরে চেপে ধরেছে মনে হচ্ছে গাল ভেদ করে আঙুল ঢুকে যাবে। ধ্রুব চিৎকার করে বলল, প্রত্যয় মারা গেছে। শুনেছিস তুই? কার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে তোর প্রেমিক। ধ্রুবের মুখ থেকে প্রত্যয়ের মারা যাওয়া শুনে মীরা থমকে গেছে। অসাড় হয়ে আসছে শরীর। যা বলছে তা কি সত্যি? তবে তুমি মিথ্যে কথা বলছো, তাই না? বলো না, তুমি মিথ্যা বলছো। এসব বলতে বলতে মীরা ধ্রুবের পা ধরে বসে পড়ল আর পাগলের মতো বিলাপ করতে লাগলো। ধ্রুবের মায়া হচ্ছে, সেই সাথে প্রচন্ড রাগে ফুলছে। ধ্রুব তার 2 বাহু টেনে তুলে বলল, এটাই সত্যি মীরা। ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। মীরা অঝরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, তুমি মিথ্যা বলছো আমি জানি। তুমি আমাকে সেই ছোট থেকে দেখতে পারো না। এই জন্য তুমি প্রত্যয়কে মেরে ফেলেছো, তাই না? ধ্রুবের মেজাজটা চট করে খারাপ হয়ে গেল। সে মীরাকে দেয়ালে ঠেসে ধরে বলল, প্রত্যয়কে আমি মারিনি। তবে আজকের পর থেকে কেউ যদি তোর আর আমার মাঝে আসার চেষ্টা করে, আমি তাকে মেরে ফেলবো। কারণ তুই শুধু আমার। মীরার কানে ধ্রুবের বলা কোনো কথা কানে যাচ্ছে না। চারিদিক ঝাপসা দেখছে সে। মনে হচ্ছে অতল সাগরের গভীরে তলিয়ে যাচ্ছে। তারপর আর কিছু মনে নেই। ধ্রুব ঘাবড়িয়ে গেছে। মীরা অতিরিক্ত শখ পেলে সেন্স হারিয়ে ফেলে। তারপরও অত কিছু গেছে আজকে ওর উপর দিয়ে। ধ্রুব মীরাকে কোলে নিয়ে শুয়ে দিল। ডাক্তারকে কল দিতে লাগলো ধ্রুব। ধ্রুব অচেতন অবস্থায় মীরাকে দেখে বলল, কেন তুই আগের মতো বুঝিস না যে আমি তোকে কতটা চাই? মিনিট 10 পর ডাক্তার এসে দেখে গেল মীরাকে। অতিরিক্ত স্ট্রেস সহ্য করতে না পারার ফলে মীরার প্রেশার ফল করেছে, যার কারণে সে সেন্সলেস হয়ে গেছে। ঘুমের ইঞ্জেকশন দিল মীরাকে। আজকের রাতটা আরাম পা। সকাল হতে হতে ঠিক হয়ে যাবে সে। ডাক্তার যাওয়ার পর ধ্রুব মীরার লেহেঙ্গা বদলিয়ে নর্মাল ড্রেস আপ করিয়ে দিল। ধ্রুব মীরাকে চেঞ্জ করিয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, আজ যদি তুই অন্য কাউকে বিয়ের কথা না বলতি, আমার জন্য অপেক্ষা করতি, তোকে আজকে আদরে ভরিয়ে দিতাম আমি মীরা। ধ্রুব বেশ কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে শাওয়ার নিতে ঢুকে গেল ওয়াশরুমে। দেয়ালে হাত দিয়ে উদাম মনে দিয়ে পানি বেয়ে চলেছে ধ্রুবের শরীরে। মাথায় চলছে নানান চিন্তা। কিভাবে কি করবে, কিভাবে সামাল দেবে এইসব। ধ্রুব দেয়ালে হাত শক্ত করে রেখেই বলল, তুই শুধু আমার মীরা, আর কাউকে না আসতে দিব, আর না তোকে যেতে দেব। সকালবেলা পাখির কিচিমিচি ডাকে ধ্রুবের আগেই ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে মীরা এখনো ওঠেনি। সকালবেলার স্নিগ্ধতা যেন মীরাকে আরো মোহনীয় করে তুলেছে। এক ধানে চেয়ে রয়েছে সে মীরার দিকে। মীরার নাক মুখ চোখ সব যেন কেউ অনেক যত্নের নকশা করে এঁকে দিয়েছে। মীরার মুখের উপর চুল এসে পড়েছে। ধ্রুব তা আলতো করে সরিয়ে দিল। গালটাকে একটু শুয়ে দিল। ইচ্ছা করছে সমস্ত আদর দিয়ে উজাড় করে মীরাকে ভালোবাসতে। কিন্তু ধ্রুবের পরক্ষণেই মনে পড়ে গেল মীরা তাকে ছেড়ে ওই প্রত্যয়কে বিয়ে করতে চেয়েছিল। ধ্রুবের কপালের রগটা খুলে গেল। এক লাফে নিচে নেমে পড়ল বিছানা থেকে। ফ্রেশ হতে চলল ওয়াশরুমে। মীরার ঘুম ভাঙলো বেলা 11টার দিকে। আড়মোড়া ভেঙে এদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। পর মুহূর্তে সে বুঝলো সে তাদের বাগান বাড়িতে আছে, যা দ্রব্য এনেছে তাকে গতকাল রাতে। ড্রেসিং টেবিলের আয়নায় চোখ গেল তার। নিজের জামা কাপড় চেঞ্জ দেখে মীরার চোখ কপালে। নিশ্চয়ই ধ্রুব করেছে। খাট থেকে ধ্রুব কোথায় আছে তার রেগে বেগে খুঁজতে গেল মীরা। ধ্রুব নিচে বসে মোবাইলে টাইপিং করছে আর আরেক হাতে কফি খাচ্ছে। মীরা নিচে নেমে এসে ধ্রুবর কলার ধরে বলল, আমার জামা কাপড় বদলানোর অধিকার আপনাকে কে দিয়েছে? কে আপনি আমার?
ধ্রুবের একদম মেজাজ খারাপ হয়ে গেছে। মীরা তার কলার ধরেছে, তার উপর এইসব উল্টাপাল্টা কথা বলছে। ধ্রুব উত্তর না দিয়ে মীরার চুলের মুঠি ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। শুরু হলো অত্যাচারী মীরার ঠোঁটের ওপর। কামড় দিচ্ছে জিতে ধ্রুব মীরার ঠোঁটে। চুলের মুঠিটাও শক্ত তার। মীরার হাত দুটো বেগিয়ে রেখেছে ধ্রুব। চোখের এক পাশ দিয়ে পানি করছে। এই চুমুটা তার বেস্ট চুমু হতো যদি ধ্রুব তার ভালোবাসাকে গ্রহণ করে বিয়ে করতো এতদিনে। ধ্রুব তো তাকে কখনো চায়নি সে। চুমুটা জেদ করে দিলেও ধ্রুবের কাছে মীরার ঠোঁটটা ওয়াইনের থেকেও নিঃস্বার্থ মনে হচ্ছে এখন। মীরাকে নিয়ে সোফায় শুয়ে পড়ল। সোফায় মীরাকে শুয়ে সম্পূর্ণ ভর দিল তার উপর ধ্রুব। এতক্ষণ কামড় দিলেও এখন শুষে নিচ্ছে মীরার ঠোঁট ধ্রুব। মীরার কোমর জুড়ে ধ্রুবের হাতের বিচরণ চলছে। বেশ কিছুক্ষণ পর ঠোঁটের যুগলবন্দি থেকে মীরা মুক্তি পেল। সে এখনো চোখ বন্ধ করে আছে। সে কনফিউশনে আছে, তাকে ভালোবেসে আদর করলো নাকি জেদে। ধ্রুব ফিসফিস করে বলল, ভেবে দেখ, এখন তুই আমার কে? মীরার চোখ তুলে তাকানোর সাহস নেই। ধ্রুবের বলা কোনো জবাব তার কানের কাছে যাচ্ছে না। সে শুধু একটাই কথা ভাবছে, ভালোবেসে কাছে না টেনে এখন সে আমাকে কি তবে জেদে বিয়ে করেছে? বুয়া এসে সকালে সব কাজ করে দিয়েছে। মীরা বসে বসে পরোটা মিষ্টি গিলছে। বিয়ের চক্করে ঠিকঠাক খাওয়া হয়ে ওঠেনি তার। ধ্রুব ভ্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। মীরা খেতে খেতে বিষম খেল। ধ্রুব তাড়াহুড়ো করে পানি দিল। ধ্রুব এক ধমক দিয়ে বলল, খাবার তো পালিয়ে যাচ্ছে না, একটু আস্তে ধীরে খেলেই হয়। মীরা আবারও মুখে পরোটা পুড়ে বলল, নিজে তো ঠিকই খেয়ে দিয়ে দিব্যি জিম করে ঘুরে বেড়াচ্ছেন। আমার খবর কি নিয়েছিলেন? ধ্রুব ভ্রু নাচিয়ে বলল, বিয়ের তালে তুই থাকলে সেখানে কি আমি না খেয়ে থাকবো? ধ্রুবের মুখে বিয়ের শব্দটা শুনে মীরা প্রত্যয়ের মুখটা ভেসে উঠল। নাস্তা মনে হচ্ছে তার গলা দিয়ে নামবে না তার। কোনো রকমের গ্লাসের পানিটুকু গলার ভেতরে ঢেলে দিয়ে ডাইনিং থেকে নিঃশব্দে উঠে পড়ল সে। ধ্রুব বুঝতে পারল না এতক্ষণ কি কারণে ও আপসেট হলো, বাট এখন একটি হলো আন্দাজ করতে পারছে। ছাদে বসে আছে মীরা, হাঁটুর ভরে মাথা দিয়ে। কি থেকে কি হয়ে গেল, জীবনটা নিমেষেই বদলে গেল। ধ্রুব ঘরে এসে দেখে মীরা নেই ঘরে। মীরাকে ঘরে দেখতে না পেয়ে ধ্রুবের মাথা খারাপ হয়ে গেল। আবার পালালো কিনা সেটাই ভাবছে সে। তাড়াহুড়ো করে বাইরে আসলো, তাও দেখতে পেল না। দারোয়ানকে জিজ্ঞেস করলো, সেও দেখে নাই মীরাকে বাহিরে আসতে। এদিকে ধ্রুবের টেনশনে মাথা ফেটে যাচ্ছে যে গেল কোথায় সে। বাহিরে যায়নি তো কোথায় গেল? সন্ধ্যা পার হয়ে রাত হতে চলল, তবুও মীরার খোঁজ পায়নি ধ্রুব। ইব্রাহিম দাদু এরই মধ্যে দুবার কল করে মীরাকে চেয়েছেন। বিভিন্ন বাহানা দিয়ে এড়িয়েছে সে ব্যাপারটা। এখন কিভাবে অ্যাভয়েড করবে? বুকের বা পাশটা ভীষণ চিনচিন করছে। একবার মীরাকে হারিয়েছে। আজ যদি প্রত্যয়ের অ্যাক্সিডেন্ট না হতো, মীরা ঠিকই এখন অন্য কারো ঘরে করতো, অন্য কারো বউ হতো। মীরা অন্য কারো বউ হতো ভেবেই ধ্রুবের মেজাজটা আবার খারাপ হয়ে যাচ্ছে। মীরাকে ভোলার জন্য লন্ডনে ওয়ান নাইট স্ট্যান্ড করত। তারপরও মীরা মোহ যে ভুলতে পারেনি। জীবন বিচিত্র, যখন যার সাথে তখন আমরা ঘুরে তাকাই না, আর দূরে থাকলে কলিজা ফাটাই দিয়ে চেয়েছি। মীরা মাথা নিচু করে এত বেশি মগ্ন ছিল নিজের ভাবনাতে যে এদিকে যে সকাল থেকে রাত হয়ে গেছে তার কোনো হুঁশ নেই। মীরা টের পেল মশার কামড়ে। হাজার হাজার মশা তাকে কামড়ে টের পাচ্ছে। এই মীরা, বাড়ি যা, নয়তো আজ তোরে আমরা উঠিয়ে নিয়ে যাব। মশার দেওয়া কামড়গুলোতে মীরা চুলকাচ্ছে আর নিচে নামছে। তার মাথাতেও নাই ধ্রুবের কি অবস্থা আছে। মীরা যখন ঘরে গেল দেখতে পেল মাথা নিচু করে তার দুই হাতের উপর ভর দিয়ে আছে। ধ্রুবের এরকম লোক দেখে মীরার আত্মার পানি শুকিয়ে গেল। হালকা শুকনো ঢোক গেল সে। কারো পায়ের শব্দে ধ্রুব মাথা উঁচু করে তাকালো। দেখলো মীরা দাঁড়িয়ে আছে। মীরাকে দেখে ধ্রুব খুশি হলেও পরক্ষণে তার মাথা খারাপ হয়ে গেল। মীরার গায়ে খোয়া মেয়ে। সে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কোথায় ছিলি? মীরা আমতা আমতা করে জবাব দিল, ছাদে। মীরার মুখে কথা শুনে ধ্রুব চিল্লিয়ে উঠল এক প্রকারে, তুই কি ভাবছিস তুই এরকম লুকোচুরি করবি আর আমি কুকুর হয়ে তোকে খুঁজবো? হ্যাঁ, তোকে আজকে সারাদিন আমি কুকুরের মতোই খুঁজেছি। আমাকে তো মানুষ মনে হয় না তোর। আমার তো অনুভূতি নাই। আমি তো রোবট না। বালের বিয়ে আমার। ধ্রুব এসব কথা বলে মীরাকে ঝেড়ে ওখান থেকে চলে গেল। মীরা থম মেরে দাঁড়িয়ে রইল যে হলোটা কি। দাদু কখন থেকে কল করেই যাচ্ছে। এই লোক গেলটা কোথায় নিজের মোবাইল রেখে? মীরা বলছে, কারণ ধ্রুবের ফোনে ইব্রাহিম খান বারবার ফোন দিচ্ছে। তার ফোন তো দাদু বিয়ের দিন ভেঙে দিয়েছিল প্রত্যয়কে কল দিবে বলে জোর করছিল যখন। আবারও ফোন বাজছে। মীরা রিসিভ করলো এইবার। ফোন ধরে কিছু বলতে যাবে,
তার আগে থেকে ওই পাশ থেকে কর্কশ কণ্ঠস্বরে কথা ভেসে উঠল, এতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, তুমি ধরছিলে না কেন? মীরা বুকে 3বার ফু দিয়ে নিল। সে নরম স্বরে বলল, দাদু, উনি ফোন রেখে বাইরে গেছেন। মীরার কণ্ঠস্বর শুনে ইব্রাহিমের বুকটা খা খা করতে লাগলো। তিনি মোমের মতো পুতুলের গায়ে হাত তুলেছিলেন গতকালকে। তিনি বললেন, তোমাদের হয়েছেটা কি? একজন পেলে আরেকজনকে পাওয়া যায় না। মীরা কি বলবে বুঝতে পারছে না। সে থেমে বলল, দাদু, ও বাহির থেকে ফিরলে তোমাকে কল করতে বলবো। মীরা এই কথা বলে সালাম দিয়ে কল কেটে দিল। ইব্রাহিম খানকে আর কিছু বলার সে সুযোগ দিল না। মীরার এরকম ব্যবহার সম্পর্কে ইব্রাহিম খান অবগত। কারণ মীরা যখনই অভিমান করে পরিবারের কারোর উপর, তখনই সে সালাম দিয়ে ফোন কেটে দেয়। ইব্রাহিম খান দীর্ঘশ্বাস ফেলে বলে, কবে যে তুমি বুঝবে তোমার ভালোর জন্য করেছি সব। রাত 3টা বাজে, কিন্তু ধ্রুবের আসার কোনো নামগন্ধ নেই। এদিকে মীরা এতক্ষণ গায়েব ছিল, আর এখন ধ্রুব। মীরা কেঁদে কেঁদে নাক মুখ ফুলিয়ে দিয়েছে একদম। তারপরেও ধ্রুবের খোঁজ পাচ্ছে না। একটু হেলতে দুলতে ঘরে আসতে ধ্রুব দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে রয়েছে। সে যে ওভারলোডেড তার হলতো দেখে বোঝা যাচ্ছে। ধ্রুব নিভু আওয়াজে ডাকলো মিরু। মীরাকে কখনো এই নামে ধ্রুব ডাকেনি। মিরু বলাতে মীরা যখন চোখ তুলে উপরে তাকালো, দেখলো ধ্রুব দাঁড়িয়ে আছে দরজাতে হেলান দিয়ে। তার চোখ অসম্ভব লাল। মীরা জিজ্ঞেস করলো ফুপিয়ে, আপনি কোথায় গিয়েছেন আমাকে ছেড়ে? ধ্রুব এগিয়ে এসে মীরার মুখটা উঁচু করে ধরে তার ঠোঁটে শক্ত করে একটা চুমু খেয়ে বলল, আমাকে মিস করছিলি? মীরা থমকে যায়। হ্যাঁ, সে এখনো ধ্রুব নামক মানুষটাকে ভালোবাসে। ভালোবাসা কখনো হারায় না। অবহেলা আর ফেলনাতে সব হারিয়ে ফেলে মানুষ। ভালোবাসার তীব্র যন্ত্রণা সবাই কম বেশি জানে। মীরা ধীর আওয়াজে বলল, তুমি ড্রিঙ্কস করেছো? ধ্রুব নাম হাসল। তারপর বলল, তোর মাঝে নেশা করতে চায়, দেরি করতে একটু। ধ্রুবের এরকম কথা শুনে মীরার বুকে তোলপাড় লাগিয়ে দিল। বুকের ভেতর ধুকবুক করে জানান দিচ্ছে ভালোবাসার অতল সাগরে ভেসে যেতে। রক্তের কণাগুলো শিরশির করে সারা শরীর বয়ে যাচ্ছে। মীরা সরে আসতে চাইলে ধ্রুব তার কোমর আরেকটু কাছে টেনে বলল, বল না মিরু, তোর মাঝে একটু ডুব দিতে দিবি? প্রমিস, সবটুকু দিয়ে দেব। মীরা বলল, আপনি নেশার ঘরে এসব কি বলছেন? পরে ঘুম থেকে উঠে ঠিকই বলবেন যে তুই আমার ইজ্জত লুটে নিয়েছিস। ধ্রুব মীরাকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিল। তার কানের কাছে মুখ নিয়ে যে বলল, তোর নেশার ঘরে পড়েছি, এমন ভাবে আচার খেয়েছি আর যে উঠতে পারছি না রে। চল না প্রেম প্রেম খেলি। এরকম খেলা আমি খেলবো না, সরেন। মীরা ধ্রুবকে মৃদু ধাক্কা দিয়ে বলল। ধ্রুবের কোনো নড়চড় নেই। সে মীরার ঘাড় নিজের নাক ঘষতে ব্যস্ত। সে বলল, মীরা, কেন বুঝিস না তোকে কতটা চাই আমি? ধ্রুব কথাটা বলে মীরা গায়ে ঢলে পড়ল। বেহুশ হলো নাকি নেশাতে বোধ হয়ে গেল মীরা বুঝতে পারল না। তবে ধ্রুবের ভারী জিম করা শরীরের ভার মীরা নিতে পারছে না। সে আস্তে আস্তে ধ্রুবকে বেডে শুয়ে দিয়ে বলল, আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি সেটা যদি তুমি বুঝতে তখন। মীরা প্রতিটা দীর্ঘশ্বাসে ধ্রুবের দেওয়া অবহেলার নামক ক্লান্তি। সকালবেলা মীরা উঠে গেছে রান্নাঘরে। রান্নাঘরে যাওয়ার কারণ হলো আজকে নিজের হাতে সব বানাবে। ধ্রুবের ফেভারিট আলু আর পরোটা, আর নিজের জন্য আলু পরোটা আর পায়েস। ব্যাস, নেমে পড়ল মিশনে। ধ্রুব ঘুম ভাঙল যখন মাথাটা বেশ ভার ভার লাগছে। মনে করার চেষ্টা করছে সে কোথায় আছে। কাল রাতে মীরাকে বকাবকি করে নাইট ক্লাবে গিয়েছিল। সেখান থেকে ওভার ড্রাঙ্ক করে এসেছে বাড়িতে। তারপর আর কিছু মনে নাই তার। পাশ ফিরে দেখে ঘড়িতে 9টা বাজে। মীরাও নেই ঘরে, কোথায় গেল? এমনিতে কাল অনেক মিসবিহেভিয়ার করে ফেলেছিল। ধ্রুব উঠে আগে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে নিজের বাসি জামা কাপড় চেঞ্জ করে নিচে যাচ্ছে মীরাকে খুঁজতে। ধ্রুব সিঁড়ি বেয়ে নামছে আর বলছে, এই মেয়ের লুকানো ছাড়া আর কোনো কাজ নেই নাকি? আমাকে সিআইডির মতো খোঁজাচ্ছে যে পাতা লাগাও। মীরাকা পাতা লাগাও। জাস্ট 2 ঘন্টা যাবৎ মীরা রান্নাঘরে আছে। পায়েস আর আলুর দম হয়ে গেলেও ইউটিউব দেখে কিন্তু পরোটাগুলা একটাও গোল হচ্ছিল না। রাগে দুঃখে মীরার কান্না আসে। মুখে তার আটা মাখামাখি। হাতের বেশ খানিক জায়গা সে পুড়িয়ে ফেলেছে। ধ্রুব নিচে এসে আগে রান্নাঘরে নজর দিল। রান্নাঘরে মীরার মুখে আটা মাখামাখি দেখে আর মীরাকে রান্নাঘরে দেখে ফিক করে হেসে দিল ধ্রুব। এই রূপেও মীরাকে মোহনীয় লাগছে ধ্রুবের কাছে। সে ধীর ভাই এগিয়ে গেল মীরার কাছে। মীরা কোমরে আঁচল গুজে পরোটা বেলছে, কিন্তু যতবারই সে বেলছে ততবারই সেটা গোল হওয়া বাদে বিভিন্ন আকৃতি ধারণ করছে। ধ্রুব পরোটার আকৃতি দেখে মীরার ওপর মায়া আসার বদলে তার আটার উপর মায়া আসলো উল্টো।
ধ্রুব পিছন থেকে বলে উঠল, তুই মনে হচ্ছে আটার মার্ডার করে ফেলবি। ইস, কি হাল ওদের। ধ্রুবের কথা শুনে মীরা চমকে উঠে পেছনে ফিরে তাকাতে গেলে তার আগে ধ্রুব মীরার উদাম পেটে তার নাভির ভাঁজে নিজের দুই হাত দিয়ে পেছন থেকে ধরে ফেলে। মীরার গরমে ভিজা পিঠ লেগে আছে ধ্রুবের বুকে। মীরার উন্মুক্ত গলাতে মুখ ডোবালো ধ্রুব। ছোট ছোট অনেকগুলো চুমু খেল। সেই চুমুতে ঘায়েল হচ্ছে মীরা। খালি পায়ে মনে হচ্ছে ফ্লোরটাকে কেমনে দেবে ধরে আছে সে। ধ্রুবের হাত বিচরণ হচ্ছে মীরার উদাম পেটে। হুট করে পোড়ার গন্ধ গেল মীরার নাকে। সে আর্তনাদ দিয়ে চিল্লিয়ে উঠল, আল্লাহ, আমার আলু পরোটা শেষ। মীরা এত জোরে চিল্লিয়েছে যে ধ্রুবের জানটাও ধুকবুক করছে। ধ্রুব মীরার কোমরে একটা চিমটি দিয়ে বলল, মাথার সমস্যাটা কি তোর দিন দিন বাড়তেছে? এদিকে ধ্রুব যেখানে চিমটি দিয়েছে ইতিমধ্যে সেখানে জ্বালা শুরু করেছে। মীরা দাঁতে দাঁত কেটে সহ্য করলেও হাতে তার ছিল বেলন চাকি। সেটা দিয়ে ধ্রুবের কোমরে দিল এক পুঁতা। ধ্রুবের লাগেনি তবুও ঠাট্টা সুরে বলল, আমাকে মারতে পারলি তুই? মীরা রেগে বলল, আপনার এই প্রেম প্রেম খেলার জন্য আমার পরোটা পড়েছে বজ্জাত লোক। ধ্রুব ভ্রু কুচকে বলল, এটা কি খেলা? মীরা থতমত খেয়ে গেল। আসলে ধ্রুব যা বলেছে নেশার ঘরে বলেছে। তখন সে কিছু বলতে যাবে তার আগে ধ্রুব তার কোমরটাকে নিজের কাছে মিশিয়ে নিয়ে বলল, এইসব খেলা দ্রুত শিখাবো, তুই শুধু সাপোর্ট দিতে থাক। মীরা অবাকের সপ্তম পর্যায়ে যেয়ে লাল নীল হতে শুরু করেছে। মানে এই বজ্জাত লোকের সব মনে আছে, শুধু শুধু তার সামনে নাটক করছিল। মীরা তাড়া দিয়ে বলল, ছাড়ো, আমার পরোটা হয়নি এখনো তোমার জন্য। ধ্রুব ছাড়লো না, আরো শক্ত করে ধরে বলল, এইভাবে হবে না, চল, তোকে নতুন পদ্ধতিতে পরোটা বানানো শিখায়। মীরা আস্তে করে বলল, আপনার পদ্ধতিগুলো আপনার মতোই খাতরনাক হবে, তা আপনার বলার ভঙ্গিমা দেখেই বুঝেছি। ধ্রুব মীরার কোমর না ছেড়ে তার কোমরের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে নিল। অতপর সে মীরার দুই হাতের মাঝে নিজের হাত দিয়ে রুটি বেলতে আরম্ভ করলো। এইসব করতে করতে ধ্রুব মীরার ঘাড়ে অসংখ্য চুমু দিয়েছে। মীরা শিউরে উঠে সরতে চাইলে ধ্রুবের চোখ পাকানো দেখে থেমে। এভাবে রুটির টেরা বেঁকা হলে ধ্রুব একটা স্টিলের বাটিতে আটার উপর চাপ দিয়ে কেটে ফেলল, যার ফলে রুটি গোলাকার হয়ে গেল। মীরার মুখটা বিস্ময়ে হা হয়ে গেছে। সে বলল, এটা তো জানতামই না আমি, কি ইজি। ধ্রুব বলল, মাথায় গোবর থাকলে এসব জানা লাগে না। ধ্রুবের কথায় মীরা না ফুলে উঠল। সে বলল, পদ্ধতিটা বললেই হতো, এত ঢং না করে। ধ্রুব মীরাকে নিজের দিকে ঘুরিয়ে তার চুল কানের পিছে গজে দিয়ে বলল, এটাকে বলে প্রেম প্রেম খেলা পদ্ধতি। শুধু নমুনা দেখালাম তোকে, এখনো রুলস দেখিয়ে তোকে অংশগ্রহণ করানো বাকি আছে। মীরার চোখ বড় বড় হয়ে গেল, আর মীরার গোলগাল চোখ দেখে ধ্রুব বাঁকা হেসে বলল, লেটার্স বেবি। দিন যায় মাস যায়, কিন্তু ধ্রুব আর মীরার সম্পর্কের কোনো উন্নতি হয় না। ধ্রুব কাছে আসতে চেয়েছে যতবার, ততবারই মীরা তাকে বাধা দিয়েছে। তার কারণ এই না যে সে প্রত্যয়কে ভালোবাসত। প্রত্যয় শুধু তার বেস্ট ফ্রেন্ড ছিল, তার সুখ দুঃখ সকল কিছুর সাথে ছিল প্রত্যয়। একদিন সন্ধ্যাবেলায় প্রচুর তুমুল বেগে বর্ষণ হচ্ছে। মীরা আজকে হলুদ রাঙা শাড়ি পরেছে। ধ্রুব এখনো অফিস থেকে ফেরেনি। তারা বনানীর একটা ফ্ল্যাট নিয়ে থাকছে। তার দাদা যান হয়তো চেয়েছিলেন এইভাবে কিছু একান্ত সময় কাটাতে, যেন তারা একে অপরের ভুল বোঝাবুঝি দূর করতে পারে। মীরা ওই সময় হুমায়ুন স্যারের অপেক্ষার বইটা পড়ছিল। বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছিল খুব। মনটা এমনিতেই বিষণ্ণতায় ভরপুর ছিল, তার উপর এরকম ঝুমঝুম বৃষ্টির নজর কাটছে বারবার। গুটি কয়েক পায়ে বারান্দায় যেয়ে মীরা দুই হাত মিলে বৃষ্টি উপভোগ করছে। বৃষ্টির ফোঁটা মীরার সারা শরীরে ভিজে দিয়ে একাকার করছে। শিফনের শাড়িটা ভিজে লেপটে গেলে একাকার হয়ে আছে মীরার শরীরে। বৃষ্টি উপভোগ করছে মীরা। অফিস থেকে বেরিয়ে মাত্র গাড়ি নিয়ে ফ্ল্যাটে পৌঁছালো ধ্রুব। আজকে বেশ লেট হয়ে গেছে। শেষ মুহূর্তে একটা জরুরি মিটিং পড়াতে সব এলোমেলো করে দিল। ফ্ল্যাটে কলিং বেল বাজালো না ধ্রুব। সে ভাবছে হয়তো এ সময় মীরা ঘুমায় না হয় পড়তে বসে, তাই ডিস্টার্ব না করে নিজেই জোর আনলক করে ভেতরে গেল সে। গায়ের কোটটা খুলে সোফায় রাখলো, টাইটাও আগলা করে নিয়ে খুলে নিল। নিজের রুমে যে দেখলো ধ্রুব, মীরা কোথাও নেই। বুকটা কেমন ছেদ করে উঠল। শার্টের কয়েকটা বোতাম খুলে নিল। বাহিরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে সে গেল কোথাও ভেবে পাচ্ছে না। ধ্রুব বাহিরের দিকে বের হবে, তার আগে তার নজর গেল বারান্দায় বৃষ্টি উপভোগ করার পরীর দিকে। বুকের হৃদস্পন্দন তার থমকে গেছে। পাটা নিজের অজান্তেই তার দিকে ছুটে চলেছে। যেতে যেতে মীরার পেছনে যে দাঁড়ালো ধ্রুব। মীরা দাঁড়িয়ে বৃষ্টির পানিকে নিজেকে ভেজাচ্ছে। ধ্রুব নিজেকে বেসামাল লাগছে মীরাকে দেখে এই অবস্থায়। তার দুই হাত প্রসারিত করে মীরার কোমর জড়িয়ে ধরল।
ঠান্ডা হাত হয়ে গেছে বৃষ্টির কারণে, কিন্তু মীরার পেটটা নরম তুলতুলে আর গরম হয়ে আছে। শিউরে উঠল মীরা, অনুভূতি জানান দিচ্ছে এটা আর কেউ নয়, ধ্রুব ছাড়া। মীরা সামনের দিকে ঘুরে আসতে চাইলে ধ্রুব কোমরটাকে নিজের সাথে মিশিয়ে দিয়ে বাধা দেয়। ধ্রুব ফিসফিস করে বলে মীরার কানের কাছে, "শ্।" এরকম ফিসফিসিয়ে বলা মীরার বুকের ভেতরটা বারবার নাড়া দিয়ে উঠছে। বুকের ভেতর প্রাণ পাখিটা ভালোবাসা পাবার জন্য ছটফট করছে। ধ্রুব তার ঠোঁট দিয়ে মীরার ঘাড় থেকে সম্পূর্ণ পানি চুষে নিচ্ছে। যত চুমো খাচ্ছে ততই যেন এর তৃষ্ণা বাড়ছে। মীরার কোমরটা কেমন জোকের মতো ধরে আছে ধ্রুব। এইভাবে চুমো খেতে খেতে ধ্রুব কেমন অস্থির হয়ে গিয়েছে। মীরাকে টান দিয়ে নিজের করে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁটের মিলন ঘটালো। মীরার কেন যেন বাধা দিতে ইচ্ছা করছে না, উজাড় করে ভালোবাসতে ইচ্ছা করছে তার ধ্রুবকে। সে ধ্রুবর চুল দুই হাত দিয়ে মুঠো করে ধরে, সে ধ্রুবের ঠোঁটটা আঁকড়ে ধরে। চুমো খেতে খেতে তারা তাদের বেডরুমে চলে যায়। বাইরে চলছে বিদ্যুতের আওয়াজ, আর এদিকে দুজনে মনের ভেতর বেসামাল। মীরার কাঁধ থেকে শাড়ি সরানোর সময় ধ্রুব থমকে গেল। তার শ্বাস প্রশ্বাস এত দ্রুত চলছে যে চাইলেও আজকে সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সে মীরার দিকে চেয়ে রইল। মীরা চোখ বন্ধ করে ধ্রুবের ঘাড় ধরে আছে। ধ্রুব খুব আস্তে করে বলল, মীরু। এই ডাকটা যথেষ্ট ছিল মীরার বুকে আবারও তোলপাল করার জন্য। মীরা যখন ধ্রুবের চোখের দিকে তাকালো, সে সবুজ চোখ জোড়া হাজারো ভালোবাসার জানান দিচ্ছে সে এইসব তার। ডুবতে চাইছে তার মাঝে, সম্মতি চাইছে তার কাছে। মীরা ধ্রুবকে আরেকটু কাছে টানলো। দুজনের মুখামুখিতে একটুও ফাঁকা নেই। মীরার নিঃশ্বাস খুব দ্রুত পড়ছে, আর সেই গরম নিঃশ্বাসগুলো ধ্রুবের মুখের উপর পড়ছে। তারা জানান দিচ্ছে সে শুধু তোমার। ধ্রুব আর অপেক্ষা না করে মীরার ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট চেপে ধরল। অস্থির হয়ে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। মীরার কাঁধ থেকে শাড়ি সরিয়ে দূরে ফেললো, হালকা করে পেটে চাপ দিল। এরকম সুখে মীরার মরে যেতেই মন চাচ্ছে। আলো নিভে গেল, ভালোবাসার প্রজাপতিগুলো খেলা করছে, একে অপরের আলিঙ্গনে কেউ ব্যস্ত আছে। 2 বছর পর হাসপাতালের করিডোরে ধ্রুব দাঁড়িয়ে আছে। একটু পর বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল। একটা নার্স তোয়ালিতে একটা বাচ্চা নিয়ে আসছে। নার্সটা হাসি মুখে বলল, মেয়ে হয়েছে স্যার। ধ্রুব বাচ্চার মুখের দিকে তাকিয়ে নার্সকে জিজ্ঞেস করলো, আমার মিরু? নার্স মুচকি হেসে বলল, শি ইজ অলসো রাইট। আপনি দেখা করতে পারেন যে। নার্স ধ্রুবের হাতে বাচ্চা দিয়ে চলে গেল। ধ্রুব বাচ্চার দিকে তাকিয়ে তার কপালে চুমু দিল। বাচ্চাকে কোলে নিয়ে মীরার কাছে গেল। হাসপাতালের বেডে স্যালাইন ঝুলন্ত অবস্থায় মীরা চোখ বন্ধ করে আছে। ধ্রুব আস্তে করে যেয়ে ডাকলো, মীরু। মীরা চোখ মেলে দেখলো তার স্বামী আর সন্তানকে। ধ্রুব তার সন্তানকে মীরার পাশে শুয়ে দিয়ে বলল, আমাদের মেধা। মীরা হাসল ধ্রুবের নাম শুনে। মীরার ঠোঁটে একটা শক্ত চুমু খেয়ে ধ্রুব বলল, আমার শুধু তুই। সমাপ্ত।